ক্লাস 3-র একটা বাচ্চা প্রথম সাময়িক পরীক্ষার আগে রচনা শিখেছে কুমির। একটাই রচনা শিখেছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলো যে রচনা এসেছে বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য। এখন কি করা? বাচ্চাটা শুরু করলো বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য খুব ভালোভাবে পালন করিতে হইবে। কুমিরেরও তাই করে। কুমিরের 2টি চোখ, 4টি পা, একটা লেজ আছে, চামড়াগুলা খসখসে, লেজ থেকে মাথা পর্যন্ত খাঁচকাটা 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 খাঁচকাটা। রচনা শেষ। পরের পরীক্ষা আসলো, বার্ষিক পরীক্ষার সময় আসলো, যে বার্ষিক পরীক্ষা ষান্মাসিক পরীক্ষার সময় আসলো যে পলাশির যুদ্ধ। তো ছেলেটা লিখছে পলাশির যুদ্ধ একটি ঐতিহাসিক ঘটনা। নবাব সিরাজউদ্দৌলা খাল কেটে কুমির এনে, মীর জাফরকে খাল কেটে কুমির এনেছিলেন। কুমিরের 4টি পা আছে, 2টি চোখ আছে, একটি লেজ আছে, চামড়াগুলো খসখসে, মাথা থেকে লেজ পর্যন্ত খাঁচকাটা 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 খাঁচকাটা। তারপরে কি হচ্ছে যে পরের পরীক্ষা আসলো, আমার প্রিয় শিক্ষক লাগলো, আমার প্রিয় শিক্ষক আসাদ স্যার। আসাদ স্যারের খুব সুন্দর 2টি চোখ, কুমিরেরও গোল 2টি চোখ, কুমিরের 4টা পা, লেজ আছে, মাথা আছে, চামড়াগুলো খসখসে, মাথা থেকে লেজ পর্যন্ত খাঁচকাটা 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 খাঁচকাটা। অনেকদিন পরে গল্পটার কথা মনে পড়লো। গল্পটার কথা মনে পড়লো কারণ চাথাম হাউসে ডক্টর ইউনূসের একটা ইন্টারভিউ গতকালকে হয়েছে। এটা হচ্ছে তার বহুল আলোচিত লন্ডনের 2য় দিন। আমি গতকালকে বলেছিলাম যে লন্ডনের লন্ডভন্ড পর্ব, যেটা আমরা করেছিলাম গতকালকের ভিডিওটা, তারপরে যে যদি আদৌ উনি কোনো কাজ করে থাকেন তাহলে আমরা এই প্রসঙ্গে আরো 2-1বার হয়তো কথা বলবো। সেটা শোনার পরে আপনারা অনেকেই আমাকে, বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে মন্তব্য করেছেন যে ভাই 2য় পর্বটা দেন। 2য় পর্বে কি হলো? 2য় পর্বে আপনাদের অনুরোধে আমাকে একটা ভীষণ বোরিং রকম সাক্ষাৎকার, যেটা চাথাম হাউসে উনি দিয়েছেন, একটা মিনি সেমিনারের মতো, 30-35 জন বাঙালিরাই ছিলেন অধিকাংশ, তাদেরকে নিয়ে বসে করেছেন। চাথাম হাউস হচ্ছে আমাদের বাংলাদেশের সিপিডির মতো একটা থিঙ্ক ট্যাঙ্ক, ব্রিটেনের। তারা এই ধরনের কাজকর্ম করে থাকেন, পত্রিকা ছাপান, কিছু জ্ঞানীগুণী লোকজনকে নিয়ে এসে তাদের কথাবার্তা বলেন। সিপিডি যে এরকম মাঝে মাঝে কিছু টক করে, বা এরকম আরও কিছু এনজিও আছে আপনারা জানেন। তো চাথাম হাউস হচ্ছে সেরকম এখানে, যেখানে ডক্টর ইউনূস গিয়েছিলেন। খুব ভালো কথা। এবং তার সাক্ষাৎকারটা যিনি নিয়েছিলেন সেটা হচ্ছে ব্রনওয়েন ম্যাডক্স, যিনি হচ্ছেন ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ চাথাম হাউসের। তারা দুজনে ছিলেন। এটার পুরো 1 ঘন্টার একটা ভিডিও, সেটা পাওয়া যায়, 1 ঘন্টার অনুষ্ঠানে পুরো ভিডিওটা পাওয়া যায়। আমি উপরে কোথাও লিঙ্ক দিয়ে দিব। আমি এত পারি না ভাই, যদি উপরে দিতে না পারি তাহলে নিশ্চিত ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা কমেন্টে, আমার মনে কমেন্টেই দিতে পারি। যদি উপরে লিঙ্ক করতে পারি তো পারলাম। যাই হোক, মূল কথায় আসি। তারপরে সেখানের মধ্যে তার সাক্ষাৎকার শুরু হচ্ছে। সাক্ষাৎকারের প্রথম অংশটুকু আমি অনেক শুনেছি। আল্লাহর কসম বলতেছি, অফিস থেকে এসেছিলাম, টায়ার্ড ছিলাম। এই বোরিং সাক্ষাৎকার অর্ধেক শুনে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আরও কিছু শুনেছি, বাট আমি বাকিটা আপনাদেরকে এত লম্বা যাব না, নিজেরা দেখে নেবেন। কিন্তু আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো নিয়ে একটু কথা বলতেই চাই। প্রথম প্রশ্নটা যেটা শুরু হয়েছে, যে ম্যাডক্স বলছেন অলরেডি এ বিগ গ্রুপ অফ পিপল আর সেইং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। ডক্টর ইউনূস ভেবেছিলেন তার 3-0 নিয়ে কথা বলবেন। বাংলাদেশের সব নারীর এই করে ফেলেছে, ওনার কিছু মুখস্থ কথা আছে, আমরা আন্তর্জাতিক প্লেয়ার, সব দেশ এসে আমাদের বলছে তোর কি চাই, খালি কো বন্ধু, এক্ষুনি দিয়ে বাসায় পালামো। তো এই ধরনের গল্প করবেন। কিন্তু ম্যাডক্স খুব প্রস্তুতি নিয়ে এসেছিলেন, বোঝা যাচ্ছে। তিনি প্রথম প্রশ্ন করেছেন অলরেডি এ বিগ গ্রুপ অফ পিপল সেইং যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। তোমরা যেটা করছো এটা খুব স্যাটিসফ্যাকশন, তোমার মন্তব্য কি? এটা দিয়ে ওপেনিং হলো ইন্টারভিউটার। এবং ডক্টর ইউনূস যেটা বললেন, আমাদের এখানে 17 বছর ভালো ভোট হয় না, আমরা একটা খুব ভালো ভোট করব, খুব ভালো ভোট হবে, সব যারা থাকবে, এই যারা ভোট দিতে পারে না তারা ভোট দিবে, ইতিহাসের সেরা ভোট হবে। মানে মূল প্রশ্নের ধারে কাছে উনি গেলেন না। ম্যাডক্স গাইলো কি আর সারিন্দা বাজাইলেন কি? তিনি এটা শেষ করলেন এইভাবে, প্রথম প্রশ্নের জবাব ডক্টর ইউনূস, যে আমরা 3টে জিনিসের পরিকল্পনা করছি বা ম্যান্ডেট নিয়ে এসেছেন তারা। প্রথমটা হচ্ছে সংস্কার, ওনারা সংস্কার করবেন। দ্বিতীয় হচ্ছে বিচার করবেন, বিগত সরকারের লোকজনের বিচার করবেন। এবং দ্বিতীয় হচ্ছে নির্বাচন দেবে। এবং তারপরেই তিনি চলে গেলেন, আমরা একটা সংস্কার কমিশন করেছি, সেই সংস্কারগুলোকে নিয়ে আবার দ্বিতীয় সংস্কার কমিশন করেছি। তুমি কি জীবনে এরকম কিছু শুনেছ? এদের কথা হচ্ছে সবার সাথে কথা বলবে, কথা বললে সব পার্টিকে একমত করবে, সব পার্টিকে একমত করে। এটা বাংলাদেশে খুব কঠিন কাজ, খুবই জটিল কাজ, সেটা তারা করবে। তুমি কি জীবনে শুনেছ যে এরকম
কি বলে ওনাকে বলেন যে সংস্কারের উপরে সংস্কার কমিশন হয়, এরকম কিছু একটা বললেন আর কি। তো এইটার প্রেক্ষাপটে ম্যাডক্স কিন্তু দ্বিতীয় প্রশ্নটা করেছেন খুব স্মার্টলি, যে আপনি যে তো ডেমোক্রেটিক এলিমেন্টটা সরিয়ে ফেলেছেন, ঠিক আছে, আপনি বলছেন যে পার্টিগুলোকে একমত করতে হবে, দরকার কি এটা ভোটারের উপর ছেড়ে দেন, ভোটাররা কোন পার্টি কি সংস্কার করবে, কি পরিকল্পনাটা দেখবে, দেখে তাদের মতো করে ভোট দেবে। আপনি ডেমোক্রেটিক এলিমেন্টটা সরিয়ে নিতে পারেন না। আপনি কি এর একটা এই সংস্কার কমিশন বানিয়েছেন, কমিশনের থেকে তো রাজনৈতিক দলগুলো, পলিটিক্যাল পার্টিগুলো গুরুত্বপূর্ণ, তাদের কাছ থেকে যাচ্ছেন না কেন, বা ওই পদ্ধতিতে আসছেন না কেন? এটা হচ্ছে প্রশ্নের জিস্ট। এবং ডক্টর ইউনূস সেটার জবাব খুব চমৎকারভাবে দিয়েছেন, যেটা সারমর্ম হচ্ছে আর পাবলিক এইসব জটিল কিছু বুঝে না, তারা বলবো এনিওয়ে বাদ দাও, আমার টাকা দাও, ভোট দিয়ে দেবো। রিয়েলি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার ধারণা বাংলাদেশের মানুষ এতই টাকার লোভী? মানে এরা কি সবাই ক্ষুদ্র ঋণের সুদের ব্যবসা করে? আপনার কি তাই মনে হয়? আপনার কি মনে হয় যে মানে টাকা দিয়ে ভোট বিক্রি হয়, কেনা বেচা হয় এক কথা, কিন্তু সেটা কি খুব বড় লেভেলের? বাংলাদেশের মানুষ যখনই যে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, কখনো কি তারা বেমানি করেছে? 54 যুক্তফ্রন্টে করেছে, 70-এর নির্বাচনে করেছে, 91-এর ভোটে করেছে, 2008-এ করেছে। আপনি যতগুলো মানে আলোচিত ভোট আমাদের দেশে, জনগণ তো সঠিক সিদ্ধান্ত নিয়েছে, টাকা দিয়ে তো তাদের ভোট কেনা যায় নাই। আপনি এই যে মনে করেন বাংলাদেশের সকল মানুষকে টাকা দিয়ে কিনে ফেলা যায় এবং তাদের ভোট কেনা যায়, তারা কিছুই বোঝে না। এটা হচ্ছে ফ্যাসিজমের প্রথম লক্ষণ। এইটা হচ্ছে মানুষকে অবজ্ঞা করা, তুচ্ছ করার লক্ষণ। এই যে শত শত মানুষ প্রাণ দিয়ে আপনাদের পেছনে এই যে 4টা খাম্বা লাগানো চেয়ারে বসিয়েছে আপনাদেরকে, এই মানুষদেরকে এভাবে তুচ্ছ করছেন? আপনারা কি এদেরকে 500 টাকা 1000 টাকা দিয়ে তাদের প্রাণ উৎসর্গ করিয়েছিলেন, রাস্তায় নামিয়েছিলেন? তাদেরকে তো রাস্তায় নামিয়েছেন আপনারা অন্য ফর্মুলা করে। টাকা তো দিয়েছেন মিডল ক্লাসের লোকজন, টাকা তো খেয়েছে আমার আপনার মতো খারাপ লোকজনরা। সাধারণ জনগণের প্রতি আপনার বিন্দুমাত্র শ্রদ্ধা নাই। আপনি কি চট করে বিদেশের মাটিতে বসে একটা বিদেশি প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্কের সামনে বলে দিচ্ছেন, দেউলসে এইগুলো আমি কিছু বুঝি না, আমার টাকা দিয়ে দাও, ভোট নিয়ে নাও, এই জন্য আমরা ওদের হাতে দিব না। খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক। মানুষের প্রতি আপনার অসম্মান, এটা খুব চোখে বাজলো, এটা আমাকে অবশ্যই আলাদাভাবে বলতে হবে, এবং এটা খুব খারাপ। তো যাই হোক, এরপরে তৃতীয় প্রশ্নে যেটা আসলো, ম্যাডক্স বললেন যে তুমি তো এটা বলতেছো যে সার্বজনীন, এগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু অনেকে বলবে যে তুমি তো চার্টার দিয়ে সব, উনি তখন জুলাই চার্টারটা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বললো যে তুমি তো জুলাই চার্টারটা কথা যে বলছো যে জুলাই চার্টারের উপরে নির্বাচন হবে, কিন্তু তুমি তো যারা জুলাই চার্টার এগ্রি করবে না, তুমি তো তাদেরকে প্রথমে রোল আউট করে দিচ্ছ, তাদেরকে সরিয়ে দিচ্ছ। ফর এক্সাম্পল আওয়ামী লীগের কথাই বললাম, এইভাবে উনি বললাম, আওয়ামী লীগের কথাই বললাম, এটা শুনতে ভালো লাগে, তুমি খুব সুন্দর সুন্দর কথা বলছো, সার্বজনীন হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা তো গণতান্ত্রিক না, এটা তো স্বৈরাচারী প্রক্রিয়া চালু করছে বাংলাদেশে। প্রিয় দর্শক, ওয়ার্ডটা খেয়াল করেন, স্বৈরাচারী। স্বৈরাচারী বলতে উনি বলেছেন অথরিটিয়ান, কি যেন এটা, অথরিটেরিয়ান, সরি আমি আমার ইংলিশ ইউনুস সাহেবের চেয়েও খারাপ, অথরিটিয়ান শব্দটা ব্যবহার করেছেন, মানে যেটা মানে হচ্ছে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, আমরা আপনারা সকলেই জানি। মাঝে মাঝে কিছু বানান ভুল করতে, উচ্চারণ ভুল করতে হয়ে যায়, হোক, সেই স্বৈরাচারী শব্দটা ব্যবহার করেছেন। এবং তখন ডক্টর ইউনুস বলেছেন যে আওয়ামী লীগ আসলে আদৌ একটা কোনো পলিটিক্যাল পার্টি কিনা না, এটাই তো প্রথম প্রশ্ন। এটা একটা বিতর্ক আছে, তারা অনেক মানুষকে হত্যা করেছে, অনেক অনেক খারাপ কাজ করেছে, এবং তারা এটার জন্য কোনো ক্ষমা চায় নাই। সো আমি বলছি না যে ওদেরকে আমি নিষিদ্ধ করে দিয়েছি, ওদেরকে আপাতত আমরা স্থগিত রেখেছি, কারণ কি দেশের সব আন্দোলন সব কিছু নাকি আওয়ামী লীগ করে, যে মুখস্থ কথা। এই প্রতিটা প্রশ্নের জবাব দেওয়ার সময় উনি কিন্তু 1.5 হাত লম্বা করে তার সেই খাঁজ কাটা কুমির বলেছেন, মানে যেটাই বলেছেন সেটার পরেই উনি চলে গেছেন, হ্যাঁ আমরা তো সেই 3টা এই দায়িত্ব নিয়ে এসেছি, মানে নির্বাচন অনেক পরে ওনার কাছে সংস্কারটা প্রথম, এবং তারপরেই যে প্রশ্নই করা হোক না কেন তিনি সেইভাবে জবাব দিয়েছেন, এবং উনি বলেছেন হ্যাঁ আমরা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নাই, এটা এই কি স্থগিত করে রেখেছে, এটা বলেছে। তখন ম্যাডক্স আবার প্রশ্ন করেছেন, তাহলে বিচারের দায়িত্ব তুমি নির্বাচিত সরকারের কাছে দিয়ে দিচ্ছ না কেন? মানে তুমি আওয়ামী লীগের বিচার তোমাকে করতে হবে না, যে গভর্নমেন্ট আসলে তারা তাদের মতো করবে, মানে তুমি প্রক্রিয়া প্রসেস শুরু করবে, এটার জন্য তুমি সব কিছু নিয়ে বসে থাকবা। এটা হচ্ছে তার ইঙ্গিত যে তুমি কেন বিচারের দায়িত্ব নির্বাচিত সরকারের কাছে দিয়ে দিচ্ছে না। এটা খুব পরিষ্কার করে ডক্টর ইউনূস পরিষ্কার করে সুন্দর জবাব দিয়েছেন, এটা তো আমি কিছু জানি না, আমারে যারা চাকরি দিয়েছে, মানে কথাটা যে এইভাবে চাকরি বলেন নাই, মানে ওই নিয়োগকর্তা প্রশিক্ষণ আছেন যে তারা আমাদেরকে বলেছে এটা করতে হবে, আমরা করছি।
এটা হচ্ছে ওনার আবার একটা পিছলে যাওয়ার লক্ষণ। মানে আগামীতে যখন এই বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আসবে, এই বিচারের নামে যে হাসি তামাশা হবে আগামী কয়েকদিন, যে ফ্যাসিজমের শো হবে, সেই শোতে কে কোন ভূমিকা রাখবে এগুলো কিন্তু আগামীতে ইতিহাসে প্রশ্ন আসবে। যখন প্রশ্ন আসবে, ডক্টর ইউনূসের আজকের সাক্ষাৎকার দিয়ে তারা রেফারেন্স দেবেন যে আমি তো কিছু জানি না। এই সব কিছুই আবার সেই ছাত্র নেতাদের ঘাড়ে ফেলে দেবেন, সেই হাসনাত, সার্জিস, মাসুদ এবং বাকি যারা টাকা পয়সা খেতে খেতে ততদিনে যে স্বাস্থ্য হবে, সেই স্বাস্থ্যবান নাদুস নুদুস লোকগুলাকেই ভুগতে হবে। কারণ এই প্রশ্ন তিনি এমনভাবে করেছেন যে উনি এটার সাথে জড়িত না, কিন্তু ছাত্ররা চাচ্ছে বলে তিনি বিচার করতে যাচ্ছেন। তো এই সব বলার পরে পরের পঞ্চম প্রশ্ন যেটা করা হলো যে বাংলাদেশের মিডিয়া নিয়ন্ত্রণ নিয়ে অনেক কথা হচ্ছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? ডক্টর ইউনূস বলেছেন, না না, সত্য নয়, মিথ্যা। তাদের জীবনে এত স্বাধীনতা তারা জীবনে ভোগ করেন না। ভাই দাঁড়ান একটু হেসে নেই। মানে এই কথাটা কেমনে একটা লোক বলেন? 300, 500 কতজন যেন সাংবাদিক, মানে যার সাথে ধাক্কা খায়, যারা আমি ফোন করি বাংলাদেশে, মানে আমার তো অনেক কলিগ সাংবাদিক, আমি সে 98 সাল থেকে মিডিয়া ছিলাম, তো তার নামে শুনি মার্ডার কেস। এবং কিছু সাংবাদিক তো এখন বলতেছে যে ভাষায় চাপ আছে ভাই, বউ বলতেছে কি আর সাংবাদিকতা করলে, একটা মার্ডার কেসে খাইতে পারলাম না, মানে এই লেভেলের। আপনি দেখেন ওই যে আমাদের একটা ছাপড়ি আছে না কি, ফারুকির একটা প্রশ্ন করে 3টা সাংবাদিকের চাকরি চলে গেছে, আপনাদের মনে আছে? মানে খুব নিরীহ সাংবাদিকের নিরীহ প্রশ্ন, 3টা সাংবাদিকের চাকরি চলে গেছে। হাসনাত আব্দুল্লাহ গিয়া টেবিলে থাপ্পড় মারলো, সময় টেলিভিশনের 10 জন লোকের চাকরি চলে গেল। একটা অফ দ্য রেকর্ডে সার্জিস আলমের সম্পর্কে একটা উপস্থাপিকা বোধ হয় নাকি বলছিল যে ওই অমুকের বাচ্চারা গেলেই কি না গেলেই কি, ওদের সবার চাকরি চলে গেছে। মিডিয়াগুলো দখল, মানে প্রত্যেকটা মিডিয়াতেই তো দেখেন বিএনপি জামাতের লোকজনকে দখল টখল করে, মালিকানা দখল, সাংবাদিকতা দখল। বাংলাদেশের ইতিহাসে আজকে থেকে না, সেই যখন একেবারে প্রথম পত্রিকা দিয়ে যখন শুরু হয়, তারপর থেকে আজ পর্যন্ত সাংবাদিকদের উপরে এত টর্চার, এত নির্যাতন, এত নিয়ন্ত্রণ কখনো হয়েছে? সেই সময় দাঁড়িয়ে একটা লোক অবলীলায়, মানে কোনো ডান বাম না থাকে, বললো যে এইরকম স্বাধীনতা কোনোদিন ভোগ করে নাই। সো এইটুক শোনার পরে না আমার আসলে এই সাক্ষাৎকারের উপরে আগ্রহ কমে গেল। মানে আর বাকিটা আমি আর এত বেশি শুনি নাই। ইকোনমি নিয়ে কোনো কথা বলেছেন, ঠিক আছে, আওয়ামী লীগের সময়কার প্রচুর ব্যাংক এর যে অব্যবস্থা হয়েছে, ব্যাংক লুটপাট হয়েছে, এই কথাগুলো বলেছেন, এগুলো লজিক্যাল কথা। বাট বাকি কথাগুলো কেন IMF এর শর্ত মানছেন, বিশ্বব্যাংকের শর্ত মানছেন, এগুলো অনেক ধরনের ধামাচাপা কথা। এবং সবচেয়ে বড় হচ্ছে সেই খাঁজকাটা কুমির। কোনটা খাঁজকাটা কুমির? উনি বারবার বলছেন যে আমাদেরকে সব দেশ বলছে থ্যাংক গড এটা তো শেষ হয়েছে, মানে শেখ হাসিনার শাসন শেষ হয়েছে, এখন তোমাদের কি লাগবে বলো, এটা আমাদের ভালো লেগেছে, সব আমাদের সব দেশ। ম্যাডাক্স জিজ্ঞেস করেছে, মানে যুক্তরাজ্যের কথা বলেছে, যুক্তরাজ্যকে তোমাদের, হ্যাঁ তারাও বলেছে। একই কথা রোহিঙ্গার বিষয়ে যখন প্রশ্ন এসেছে জিজ্ঞেস করেছে, এবং উনি আবার বলেছেন যুক্তরাজ্যের সমর্থনের কথা। আমরা জানি যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী, মানে তাকে আমাদের ডাস্টবিন শফিক ভাই ওই কানাডা ঠেলে পাঠায় দিচ্ছিল গতকালকের ভিডিওতে। দেখেন আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে উনি আসলে কানাডা যায় না, উনি ইংল্যান্ডেই আছে, যুক্তরাজ্যে আছে, কিন্তু তাকে একেবারে দেখা দিচ্ছে না। সেই যে প্রধানমন্ত্রী দেখা দিচ্ছে না, সে নাকি ওনাকে বলছে তোমার, মানে সেই দেশ নাকি ওনাদেরকে বলছে কি লাগবে বলো। তো সেই খাঁজ কাটা তাফালিংয়ের গল্প, সেই খাঁজ কাটা কুমিরের মাধ্যমে সেই একই ধরনের ধোঁয়াশা, কোনো কিছুই কংক্রিট কথাবার্তা না। শুধুমাত্র একটা জায়গায় কংক্রিট কথাবার্তা উনি ইন্টারভিউতে বলেছেন, বাংলাদেশের পাসপোর্ট কিভাবে তিনি দুর্নীতিমুক্ত করছেন। গুড, ভালো কথা। এবং এটাকে এত পেঁচায় বলছেন, মানে আর তো কিছু বলার নাই না, এটা অনেক পেঁচায় যখন বলতে গেছেন, তখন উপস্থাপকটা হালকা খোঁচা দিয়েছেন যে যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন ম্যাডক্স, উনি বলেছেন থ্যাংক ইউ ফর দ্য ডিটেল এক্সপ্লেনেশন। মানে এত গভীরভাবে বলছো, কি কাজ করে ফেলছো, একটা পাসপোর্ট বানাচ্ছ আর কি, মানে ভাবটা এরকম। এর বাইরে কিছু দর্শক শ্রোতাদের প্রশ্ন নিয়েছিলেন, মানে যেখানে উপস্থিত ছিলেন অধিকাংশই আমাদের দেশের বাঙালি লোকজন। প্রথম প্রশ্নটা সেটা খুব বিব্রত করেছিল। একজন নারী সাংবাদিক, তরুণ, জেনজি মনে হলো, তিনি প্রথম প্রশ্ন করেছেন 32 নম্বরের ভাঙচুরে ডক্টর ইউনূসের যে প্রত্যক্ষ মদত আছে সেই দিকে ইঙ্গিত করে। এবং ডক্টর ইউনূস বলেছেন যে পুলিশ ভয়ে ওইখানে যায় নাই, পুলিশের তখন অনেক ভয় ছিল, পুলিশের অনেক কাহিনী ছিল। একটা বয়সের পরে বোধহয় মিথ্যা কথা বলাটা কমানো উচিত। আপনি যতই রাজনীতি করেন না কেন, আপনি যতই পলিটিক্স করেন না কেন, যতই আপনি মানে প্যাথেটিক লায়ার হয়ে থাকেন না কেন, যতই আপনার অভ্যাসগত মিথ্যাচারিতা করার অভ্যাস থাকুক, একটা বয়সের পরে, একটা সম্মানের পরে, একটা জায়গায় যাওয়ার পরে
এগুলো বোধহয় বাদ দেওয়া উচিত। মানে এই জিনিসটা আপনারা ভাববেন আর কি, যদি সম্ভব হয় বাদ না দিতে পারেন একটু কমাবেন। মানে একেবারে বলে ফেললেন যে 32 নম্বরটা পুলিশ ভয়ে যায় নাই, এই জন্য কিছু করা যায়নি। আরে ভাই 32 নম্বর ভাঙলেন আপনি, সরকারি বুলডোজার, সিটি কর্পোরেশনের বুলডোজার পাঠায় বাংলেন, ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা বাংলেন। ভয়ের কি আছে? ওইখানের কয়টা লোক ছিল? কয়টা লোক ছিল বলেন? পুলিশ ভয় পেত, সেনাবাহিনী তো ভয় পেত না। সেনাবাহিনী যাওয়ার পর ওকে উইথড্র করলেন কেন? সেনাবাহিনীকে অ্যাকশন নিতে দেওয়া হলো না কেন? কারা করলো না? এই প্রশ্নগুলোর জবাব কি দিয়েছেন? দেন নাই। প্রিয় দর্শক, আমি আসলে মূল কথায় আসি। এই সাক্ষাৎকারটা আমি বলেছি আপনারা শুনে নিন, 1 ঘন্টা সাক্ষাৎকার। এটা আসলে দেশের বেজ্জতি, ডক্টর ইউনূসের বেজ্জতি, এবং এই জন্য আজকের ভিডিওর শিরোনাম রাখবো ভাবছি বিলাতে বেজ্জতি। সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে মনে হলো, এই যে প্রশ্নগুলোর শুরু থেকে, মানে প্রশ্নগুলো যে আওয়ামী লীগকে বাদ দিয়ে দিয়ে নির্বাচন করবেন এটা গ্রহণযোগ্য হবে কিনা না, ফার্স্ট প্রশ্নটা ছিল অলরেডি এ বিগ গ্রুপ অফ পিপল সেইং দ্যাট এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে তুমি ডেমোক্রেটিক এলিমেন্ট সরিয়ে ফেলতেছো, তুমি আওয়ামী লীগরে আসতে দিচ্ছ না, তুমি জুলাই চার্টারের সাথে যারা দ্বিমত করবে তাদেরকে তুমি নির্বাচন করতে দিবে না। এর মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি এগুলো নোটিস করছে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কিছুটা মোহভঙ্গ হচ্ছে। তারা বুঝতে পারছে যে বাংলাদেশে আসলে মূল স্বৈরচারী শাসন ব্যবস্থা দূর হয়ে গেছে বলে যে দাবি করা হয়, ঘটনাটা করছে ঠিক উল্টো। এখানে অনেক বেশি মিডিয়া নিয়ন্ত্রণ বেড়ে গিয়েছে। এখানের মধ্যে নির্বাচন থেকে জোরে সরিয়ে রাখার যে প্রক্রিয়াটা আমাদের দেশের কালচার এবং খাইসলত, সেই খাইসলত ডক্টর ইউনূস আরও বড় আকারে ইম্পোজ করছেন। এবং ফ্যাসিজমের যে প্রথম লক্ষণ, যে আমি একমাত্র বুঝি, জনগণ কিছুই বোঝে না, তাদের কল্যাণে আমাকেই করে দিতে হবে, এই লক্ষণটা একটা প্রশ্নের জবাব দিয়ে ডক্টর ইউনূস পরিষ্কার করে দিয়েছেন। এই যখন অবস্থা, আগামী নির্বাচন সেটা যদি সবাইকে নিয়ে না করা যায়, আওয়ামী লীগের আসার কোনো স্পেস না দেওয়া হয়, আমার মনে হয় নির্বাচনের দিন থেকেই সেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কারণ আন্তর্জাতিক আজকের এই চাথাম হাউসের এই প্রশ্নোত্তর পর্ব থেকে আমার কাছে তাই মনে হচ্ছে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি জিনিসটাকে আমরা যতটুকু ভাবছি তার চেয়েও বেশি সিরিয়াসলি নেবে। এই যদি অবস্থা হয়, এত কষ্টের নির্বাচন যদি প্রথম দিনই একটু প্রশ্নের জায়গায় চলে যায়, দ্বিধার জায়গায় চলে যায়, এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হবে না। দর্শক ভালো থাকুন যতটুকু পারা যায়। দেখা হবে পরের পর্বে।